প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি। আমি গোপাল বিশ্বাস, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়, চরভাগা, সখীপুর, শরীয়তপুর। সকলকে আমাদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম এবং শরতের শিউলি ফুলের শুভেচ্ছা। আমি এখন একটি অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি, সেটি হচ্ছে শ্রেণী দশম, বিষয় হিসাব বিজ্ঞান। আজকে আমার আলোচ্য বিষয় অধ্যায় নবম, রেওয়া মিল নিয়ে আলোচনা। রেওয়া মিল নিয়ে আলোচনা করার শুরুতেই জানা দরকার রেওয়া মিল কী। রেওয়া মিল হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা বা হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাই হচ্ছে রেওয়া মিল। অন্যভাবে বলা যায়, রেওয়া মিল হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা বা নির্ভুলতা যাচাই করার জন্য কোনো একটা নির্দিষ্ট সময়ে ডেবিট এবং ক্রেডিট দিকগুলোকে হিসাবের খাতকে আলাদা আলাদা করে বা ভাগ করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাই হচ্ছে রেওয়া মিল। আমি গত ক্লাসে রেওয়া মিলের নিয়ে আলোচনা করেছিলাম। রেওয়া মিলের ডেবিট দিকে কোনগুলো যাবে, ক্রেডিট দিকে কোনগুলো যাবে। তো আজকে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আজকে আমি একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে 134 পৃষ্ঠা, উদাহরণ 2 নিয়ে আলোচনা। এখানে কয়েকটি হিসাব খাতের নাম দেয়া আছে। আমি প্রথমে হিসাব খাতগুলো নামগুলো উল্লেখ করব এবং কোন দিকে কোন হিসাব খাত যাবে এবং কেন যাবে সেই সম্পর্কে আলোচনা করব। মূলধন হিসাব খাতটি রেওয়া মিলের ক্রেডিট দিকে যাবে। মজুত পণ্য বলতে দুটি কথা এসে যায়। একটি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, অন্যটি হচ্ছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য সাধারণত রেওয়া মিলে যায় না। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলের ডেবিট দিকে যায়। বিক্রয় যদি আয় হয় তাহলে রেওয়া মিলের ক্রেডিট দিকে যায়। যেহেতু বিক্রয় করলে আয় হয় সেহেতু বিক্রয়টি ক্রেডিট দিকে যাবে। গ্যাস ও পানি সাধারণত খরচ হয়, আর যত যাবতীয় খরচ রেওয়া মিলের ডেবিট দিকে যায়, সেহেতু গ্যাস ও পানি রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। ভূমি ও দালান কোটা, এটা একটা সম্পত্তি, স্থায়ী সম্পত্তি। ভূমি ও দালান কোটা রেওয়া মিলের ডেবিট পাশে যাবে, কারণ যেহেতু এগুলো সম্পত্তি। মজুরি খরচ, আমি একটু আগে বলেছিলাম যাবতীয় খরচ রেওয়া মিলের ডেবিট পাশে যায়। যেহেতু মজুরি খরচ সেহেতু রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। দেনাদার এক ধরনের সম্পত্তি। আমরা জানি সমস্ত সম্পত্তি রেওয়া মিলের ডেবিট দিকে যায়, সেহেতু দেনাদার রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। কমিশন রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। এখানে একটা কথা জড়িয়ে আছে, সেটি হচ্ছে কমিশন প্রদত্ত না প্রাপ্ত এখানে উল্লেখ নেই। যদি কমিশন প্রদত্ত বা প্রাপ্ত কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সেটিকে প্রদত্ত কমিশন বা খরচ ধরা হয়, সেহেতু এই কমিশনটি রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। যন্ত্রপাতি এক ধরনের স্থায়ী সম্পত্তি। যেহেতু সম্পত্তি সেহেতু রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। পরিবহন খরচ বিধায় এটি রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। উত্তোলন করলে মূলধন কমে যায়। যেহেতু মূলধন কমে যায় সেহেতু উত্তোলন এক ধরনের খরচ, সেহেতু উত্তোলন রেওয়া মিলের ডেবিট পাশে আসবে। ব্যবসায় খরচ সেহেতু এটি রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। নগদ তহবিল এক ধরনের সম্পদ, এটি হচ্ছে চলতি সম্পদ। যেহেতু সম্পদ সেহেতু রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। ব্যাংক জমা রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। ক্রয় রেওয়া মিলের ডেবিট পাশে যাবে, কারণ ক্রয় করলে খরচ হয়, খরচ হলেই ডেবিট হয়। কর ও অভিকর রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। কর ও অভিকর এক ধরনের খরচ। যেহেতু এটি খরচ সেহেতু এটি রেওয়া মিলের ডেবিট দিকে আসবে। আসবাবপত্র কারবারের এক ধরনের সম্পদ। যেহেতু এটা সম্পদ সেহেতু এটি রেওয়া মিলের ডেবিট দিকে আসবে। প্রাপ্য বিল এটিও সম্পদ, সেহেতু এটি ডেবিট দিকে আসবে। ব্যাংক জমা, এখানে লেখা আছে 1/1/2017, অর্থাৎ বছরের শুরুর ব্যাংক জমা। যেহেতু 1 তারিখের ব্যাংক জমা বা শুরুর ব্যাংক জমা এটি রেওয়া মিলে আসবে না। মজুত পণ্য 31/12/2017, যেহেতু এটি সমপনী মজুত পণ্য সেহেতু এটি রেওয়া মিলে আসবে না। অবচয় এক ধরনের ব্যবহারজনিত ক্ষয়।
এটি স্থায়ী সম্পত্তির এক ধরনের ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি। আমরা জানি ক্ষয় বা ক্ষতি রেওয়া মিলের ডেবিট পাশে যায়, সেহেতু অবশ্যই রেওয়া মিলের ডেবিট দিকে আসবে। ভাড়াপ্রাপ্তি কথাটির অর্থ হচ্ছে এক ধরনের আয়, যেহেতু আয় সেহেতু রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। বেতন খরচ এক ধরনের খরচ, সেহেতু এটি রেওয়া মিলের ডেবিট দিকে আসবে। বিমা সেলামি এটিও খরচ, সেহেতু এটি রেওয়া মিলের ডেবিট দিকে আসবে। আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, অর্থাৎ বিক্রয় ফেরতের বিকল্প নাম হচ্ছে আন্তঃফেরত। আন্তঃফেরত রেওয়া মিলের ডেবিট পাশে আসে। প্রদয় বিল রেওয়া মিলের ক্রেডিট দিকে যায়। পাওনাদার রেওয়া মিলের ক্রেডিট পাশে যায়। বহিঃফেরত কথাটির অর্থ হচ্ছে ক্রয় ফেরত রেওয়া মিলের ক্রেডিট পাশে যায়। ব্যাংক চার্জ এক ধরনের খরচ, এটি রেওয়া মিলের ডেবিট পাশে আসে। বার্তা প্রাপ্তি এটি আয়, যেহেতু এটি আয় সেহেতু এটি রেওয়া মিলের ক্রেডিট পাশে আসবে। এখন আমি অঙ্কটি সম্বন্ধে আলোচনা করলাম, এবার আমি অঙ্কটি ব্ল্যাকবোর্ডে করে দেখাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সবাই খাতা কলম ধরে অঙ্কটি করা শুরু করি। রেওয়া মিলে ছকে মোট ঘর আছে 5টা। প্রথমে লিখেছি কর্মিক নং, তারপরে হিসাব খাতের নাম, তারপরে খতিয়ান পৃষ্ঠা, এরপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের প্রশ্নের শুরুতেই আছে মূলধন। মূলধন রেওয়া মিলের ক্রেডিট দিকে যায়। কোন দিকে যাবে মূলধন? ক্রেডিট দিকে। মূলধন যাবে রেওয়া মিলের ক্রেডিট পাশে। টাকা আছে 60,000। এরপরে আছে মজুদ পণ্য রেওয়া মিলের ডেবিট দিকে যায়। এখানে মজুদ পণ্য বলতে বোঝানো হয়েছে প্রারম্ভিক মজুদ পণ্য। মজুদ পণ্য তারিখ হচ্ছে 1/1/2017। মজুদ পণ্য আছে 16,400 টাকা, যাবে হচ্ছে ডেবিট ঘরে 16,400 টাকা। এরপরে বিক্রয় করলে সাধারণত কি হয়? বিক্রয় করলে সাধারণত আয় হয়, তাহলে আয় হলে যাবে কোন দিকে? ক্রেডিট দিকে। বিক্রয় করলে আয় হয়, আয় যাবে কোন দিকে? ক্রেডিট পাশে। 81,200 টাকা। 81,200 টাকা। এরপরে আছে আমাদের গ্যাস ও পানি। গ্যাস ও পানি হচ্ছে খরচ, যেহেতু এটি খরচ সেহেতু এটি যাবে রেওয়া মিলের ডেবিট পাশে 840 টাকা। এরপরে আছে ভূমি ও দালান কোঠা। ভূমি ও দালান কোঠা, যেহেতু ভূমি ও দালান কোঠা সম্পদ সেহেতু যাবে রেওয়া মিলের ডেবিট দিকে। টাকা আছে 20,000। এরপরে আছে মজুরি খরচ, যেহেতু খরচ সেহেতু এটি যাবে রেওয়া মিলের ডেবিট পাশে। মজুরি খরচ কত আছে? 18,490। 18,490 টাকা। এরপরে আছে আমাদের দেনাদার এক ধরনের সম্পদ। দেনাদার কোন দিকে যাবে? রেওয়া মিলের ডেবিট পাশে 35,800 টাকা। 35,800 টাকা। এরপর আছে কমিশন রেওয়া মিলের যাবে ডেবিট দিকে 1470 টাকা। 1470 টাকা। এরপরে আছে
যন্ত্রপাতি। যন্ত্রপাতি এক ধরনের সম্পদ, এটা হচ্ছে স্থায়ী সম্পদ। যেহেতু সম্পদ সেহেতু এটি যাবে দেওয়া মিলে ডেবিট পাশে। যন্ত্রপাতি, যন্ত্রপাতি কত আছে? 10,270 টাকা। 10,270 টাকা। এরপরে আছে পরিবহন খরচ। পরিবহন খরচ এক ধরনের খরচ, সেহেতু এটি যাবে দেওয়া মিলে ডেবিট পাশে। পরিবহন খরচ, পরিবহন খরচ, পরিবহন খরচ আছে 3,370 টাকা। 3,370 টাকা। এরপরে আছে উত্তোলন। উত্তোলন, উত্তোলন আছে 2,480 টাকা। 2,480 টাকা, এটি যাবে ডেবিট পাশে। এরপরে আছে ব্যবসায় খরচ, এক ধরনের খরচ, সেহেতু যাবে ডেবিট পাশে। ব্যবসায় খরচ, ব্যবসায় খরচ আছে 990 টাকা। 990 টাকা। এরপরে আছে নগদ তহবিল। নগদ তহবিল, নগদ তহবিল আছে 800 টাকা। এরপরে আছে ব্যাংক জমা। ব্যাংক জমা আছে 5,260 টাকা। 5,260 টাকা। এটি এক ধরনের সম্পদ, সেহেতু যাবে ডেবিট পাশে। এরপরে আছে ক্রয়। ক্রয় হচ্ছে এক ধরনের খরচ, সেহেতু যাবে ডেবিট পাশে। 32,160 টাকা। 32,160 টাকা। এরপরে কর ও অভিকর। 16তে কর ও অভিকর। অভিকর, কর ও অভিকর এক ধরনের খরচ, এজন্য যাবে ডেবিট পাশে। 840 টাকা। 840 টাকা। এরপর আছে আসবাবপত্র। আসবাবপত্র, আসবাবপত্র, আসবাবপত্র হচ্ছে কারবারের স্থায়ী সম্পত্তি, সেহেতু যাবে ডেবিট ঘরে। 1,250 টাকা। 1,250 টাকা। 1,250 টাকা। এরপর আছে প্রাপ্য বিল। প্রাপ্য বিল ও সম্পদ, সেহেতু ডেবিট ঘরে যাবে। প্রাপ্য বিল, প্রাপ্য বিল, প্রাপ্য বিল এক ধরনের সম্পদ, এটি যাবে দেওয়া মিলে ডেবিট ঘরে। 1,470 টাকা। 1,470 টাকা। এরপরে আছে ব্যাংক জমা। এখানে ব্যাংক জমায় বলা হয়েছে 1/1/2017, অর্থাৎ শুরুতে যে ব্যাংক জমা সেটি। আমরা জানি শুরুর ব্যাংক জমা অর্থাৎ হিসাবকাল শুরুতে যে জমা থাকে সেই জমাটা রেওয়া মিলে আসে না, সেহেতু এটি রেওয়া মিলে আসবে না। তারপরে আছে সমপনী মজুত পণ্য। আমরা জানি সমপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। এরপর অবচয়। অবচয়, অবচয়, অবচয় এক ধরনের ক্ষতি, যেহেতু ক্ষতি সেহেতু যাবে ডেবিট ঘরে। 1,410 টাকা। 1,410 টাকা। এরপরে আসবে ভাড়া প্রাপ্তি। ভাড়া প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি কারবারের আয়। আয় হলে যাবে কোন দিকে? ক্রেডিট দিকে। ভাড়া প্রাপ্তি আছে 430 টাকা। 430 টাকা। এরপরে আছে বেতন খরচ। বেতন খরচ, বেতন খরচ,
বেতন খরচ রেওয়া মিলের ডেবিট দিকে যাবে 4,300 টাকা, 4,300 টাকা। এরপরে আছে বেতন খরচের পর আছে বিমা সেলামি। বিমা সেলামিও এক ধরনের ব্যয়, সেহেতু যাবে ডেবিট দিকে। বিমা সেলামি যাবে রেওয়া মিলের ডেবিট পাশে, আছে 1,060 টাকা, 1,060 টাকা। এরপর আছে আন্তঃফেরত। আন্তঃফেরত কথাটির অর্থ হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত রেওয়া মিলের ডেবিট পাশে আসবে। 23 নম্বর আন্তঃফেরত। আন্তঃফেরত 490 টাকা, 490 টাকা। এরপরে আছে প্রদেয় বিল। প্রদেয় বিল হচ্ছে এক ধরনের দায়, যেহেতু দায় সেহেতু রেওয়া মিলের ক্রেডিট পাশে আসবে। প্রদেয় বিল, প্রদেয় বিল, প্রদেয় বিল হচ্ছে দায়, সেহেতু ক্রেডিট পাশে যাবে। টাকা আসে 4,000 টাকা। এরপরে আছে পাওনাদার। পাওনাদারও এক ধরনের দায়, সেহেতু এটি যাবে রেওয়া মিলের ক্রেডিট পাশে। পাওনাদার টাকা আছে 10,370 টাকা, 10,370 টাকা। এরপরে আছে বহিঃফেরত। কথাটির অর্থ হচ্ছে ক্রয় ফেরত, তাহলে বহিঃফেরত যাবে ক্রেডিট দিকে। 26 বহিঃফেরত। বহিঃফেরত, বহিঃফেরত 6,400 টাকা, 6,400 টাকা। এরপরে আছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ এক ধরনের খরচ, সেহেতু এটি আসবে রেওয়া মিলের ডেবিট পাশে। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ খরচ 3,370 টাকা, 3,370 টাকা। এরপরে আছে বাট্টা প্রাপ্তি, এক ধরনের আয়, সেহেতু যাবে ক্রেডিট পাশে। বাট্টা প্রাপ্তি যাবে ক্রেডিট পাশে 120 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের অঙ্কটি। এখন আমরা ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফলগুলো করলে দেখা যায় ডেবিট পাশে যোগফল হয়েছে 1,62,520 টাকা এবং ক্রেডিট পাশের যোগফলও হয়েছে 1,62,520 টাকা। এখানে দেখা গিয়েছে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের যোগফল সঠিক আছে, সেহেতু আমরা বলতে পারি যে এখানে হিসাবের গাণিতিক শুদ্ধতা সঠিকভাবে যাচাই হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে আবার পুনরায় এখানে আরেকটু বলার চেষ্টা করি, ব্যাখ্যা দিতে চেষ্টা করি। মূলধন, আমরা জানি মূলধন রেওয়া মিলে ক্রেডিট পাশে যায়। কেন যায়? যাবতীয় দায় মালিকানা সত্য সবই রেওয়া মিলে ক্রেডিট পাশে যায়, সেহেতু মূলধন রেওয়া মিলে ক্রেডিট দিকে যাবে। মজুত পণ্য এখানে 1/1/2017, যেহেতু এই হিসাবকাল শেষ হয়েছে 31/12/2017 সাল, 31/12/2017 সালে। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কটি করা হয়েছে, রেওয়া মিলটি করা হয়েছে 31শে ডিসেম্বর 2017 তারিখে। এখানে মজুত পণ্য দিয়েছি 1/1/2017, অর্থাৎ এটিকে বলা হয় প্রারম্ভিক মজুত। বছরের শুরুতে যে পরিমাণ মজুত পণ্য নিয়ে কারবার শুরু করা হয় তার নাম হচ্ছে প্রারম্ভিক মজুত। আমরা জানি প্রারম্ভিক মজুত রেওয়া মিলের ডেবিট দিকে যায়, সেহেতু আমরা ডেবিট দিকে বসিয়েছি। এরপর লিখেছি বিক্রয়। আমরা জানি
যে যদি আয় হয় তাহলে সেই আয়গুলো রেওয়া মিলে যাবে ক্রেডিট দিকে ৮১,২০০ টাকা। যেহেতু বিক্রয় আয় সেহেতু যাবে রেওয়া মিলের ক্রেডিট দিকে। এরপরে কর্মিক নং 4 লিখেছি গ্যাস ও পানি। গ্যাস ও পানি হচ্ছে কারবারের এক ধরনের খরচ। এটি হচ্ছে কারবারের প্রত্যক্ষ খরচ। যেহেতু খরচ সেহেতু এটি রেওয়া মিলের ডেবিট পাশে নিয়েছি। কর্মিক নং 5 ভূমি ও দালান কোঠা। ভূমি ও দালান কোঠা হচ্ছে কারবারের স্থায়ী সম্পত্তি। যেহেতু সম্পত্তি সেহেতু রেওয়া মিলে আমরা ডেবিট পাশে নিয়েছি। কর্মিক নং 6 মজুরি খরচ। আমরা জানি খরচ হলেই সেগুলো রেওয়া মিলের ডেবিট দিকে যাবে, সেহেতু আমরা মজুরি খরচটাকে রেওয়া মিলের ডেবিট দিকে নিয়েছি। কর্মিক নং 7 দেনাদার। দেনাদার হচ্ছে কারবারের স্বল্পমেয়াদী সম্পত্তি বা চলতি সম্পদ। যেহেতু সম্পদ সেহেতু আমরা রেওয়া মিলের ডেবিট দিকে নিয়েছি। এরপরে নিয়েছি কমিশন। কমিশন নিয়েছি আমরা রেওয়া মিলের ডেবিট পাশে। এখানে কমিশন বলতে বোঝানো হয়েছে প্রদত্ত কমিশন। যেহেতু আমাদের প্রশ্নে কমিশনটা প্রাপ্ত না প্রদত্ত কোনো কিছু উল্লেখ নেই, সেহেতু আমরা এই কমিশনকে প্রদত্ত কমিশন ধরে আমরা রেওয়া মিলের ডেবিট দিকে নিয়েছি। এরপরে কর্মিক নং 9 যন্ত্রপাতি। যন্ত্রপাতি হচ্ছে কারবারের স্থায়ী সম্পত্তি, সেহেতু আমরা যন্ত্রপাতিকে রেওয়া মিলের ডেবিট পাশে নিয়েছি। এরপর কর্মিক নং 10 পরিবহন খরচ। পরিবহন খরচ কারবারের এক ধরনের প্রত্যক্ষ খরচ। যেহেতু এটি খরচ সেহেতু আমরা নিয়েছি রেওয়া মিলের ডেবিট ঘরে। উত্তোলন। উত্তোলন করলে সাধারণত মালিকানা সত্ত্ব কমে যায়। যদি মালিকানা সত্ত্ব বাড়ে তাহলে যায় ক্রেডিট দিকে, মালিকানা সত্ত্ব কমলে যাবে ডেবিট দিকে, সেহেতু আমরা উত্তোলনকে রেওয়া মিলের ডেবিট পাশে নিয়েছি। এবার কর্মিক নং 12 ব্যবসায় খরচ। যেহেতু এটি খরচ সেহেতু আমরা রেওয়া মিলের ডেবিট ঘরে নিয়েছি। নগদ তহবিল। নগদ তহবিল হচ্ছে কারবারের চলতি সম্পদ। যেহেতু চলতি সম্পদ সেহেতু আমরা নগদ তহবিলকে ডেবিট দিকে নিয়েছি। এবার ব্যাংক জমা। ব্যাংক জমা ও কারবারের চলতি সম্পত্তি, সেহেতু আমরা রেওয়া মিলের ডেবিট ঘরে নিয়েছি। কর্মিক নং 15 এখানে লেখা আছে ক্রয়। আমরা জানি ক্রয় করলে খরচ হয়, আর খরচ হলেই ডেবিট হয়, সেহেতু ক্রয়কে আমরা ডেবিট ঘরে নিয়েছি। কর্মিক নং 16 কর ও অবিকর। কর ও অবিকর এক ধরনের খরচ, সেহেতু আমরা রেওয়া মিলের ডেবিট ঘরে নিয়েছি। আসবাবপত্র হচ্ছে কারবারের স্থায়ী সম্পদ। আসবাবপত্র কোন ধরনের সম্পদ? স্থায়ী সম্পদ, সেহেতু আমরা আসবাবপত্রকে রেওয়া মিলের ডেবিট ঘরে নিয়েছি। প্রাপ্য বিল। প্রাপ্য বিল হচ্ছে কারবারের চলতি সম্পদ, সেহেতু আমরা প্রাপ্য বিলকে রেওয়া মিলের ডেবিট ঘরে নিয়েছি। ভাড়া প্রাপ্তি। এখানে একটা বিষয় লক্ষণীয়, ভাড়া প্রাপ্তি হয়েছে অর্থাৎ আয় হয়েছে। আমরা জানি যে যদি আয় হয় যাবে ক্রেডিট দিকে, সেহেতু ভাড়া প্রাপ্তিকে আমরা রেওয়া মিলের ক্রেডিট ঘরে নিয়েছি। বেতন খরচ। এটি এক ধরনের পরোক্ষ খরচ, সেহেতু এটা আমরা রেওয়া মিলের ডেবিট ঘরে নিয়েছি। কর্মিক নং 22 বীমা সিলামি। বীমা সিলামিও এক ধরনের খরচ, সেহেতু আমরা এটিকে রেওয়া মিলের ডেবিট ঘরে নিয়েছি। এবার কর্মিক নং 23 আন্তঃফেরত। আন্তঃফেরত কথাটির অর্থ হচ্ছে বিক্রিত মাল ফেরত অর্থাৎ বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের বিকল্প নাম হচ্ছে আন্তঃফেরত। আন্তঃফেরত রেওয়া মিলের ডেবিট পাশে আসবে কোন পাশে? ডেবিট পাশে, সেহেতু আমরা ডেবিট পাশে নিয়েছি। প্রদয় বিল এক ধরনের দায়। এটি হচ্ছে চলতি দায়। যেহেতু চলতি দায় সেহেতু এটি রেওয়া মিলের ক্রেডিট ঘরে আসবে। পাওনাদার। পাওনাদার কথাটির দ্বারাও বোঝানো হয় চলতি দায়, সেহেতু এই পাওনাদারকেও রেওয়া মিলের ক্রেডিট ঘরে নিতে হবে বা আমরা পাওনাদারকে রেওয়া মিলের ক্রেডিট ঘরে নেব। এবার বহিঃফেরত। বহিঃফেরত কথাটির অর্থ হচ্ছে ক্রয়কৃত মাল ফেরত অর্থাৎ ক্রয়কৃত মাল যদি ফেরত দেওয়া হয় তাহলে খরচ কমে যায়, সেহেতু বহিঃফেরত হবে আমাদের ক্রেডিট ঘরে। ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ করলে খরচ হয়, আর খরচ হলেই ডেবিট হয়, সেহেতু এই ব্যাংক চার্জকে রেওয়া মিলের ডেবিট ঘরে নিতে হবে।
এবার ক্রমিক নং 28 বার্তা প্রাপ্তি। বার্তা প্রাপ্তি কথাটির অর্থ দ্বারা বোঝানো হয়েছে যে টাকা আয় হয়েছে। সাধারণত কারবারের আয় হলে রেওয়া মিলের ক্রেডিট দিকে যায়। এবার আমরা রেওয়া মিলের ডেবিট পাস এবং ক্রেডিট পাস যোগ করলে দেখা যায় ডেবিট পাসের যোগফল হয়েছে 1,62,520 টাকা এবং ক্রেডিট পাসের যোগফল হয়েছে 1,62,520 টাকা। তার মানে দুই দিকের যোগফল সমান হয়েছে। এই রেওয়া মিল দ্বারা আমরা বুঝতে পারছি যে এখানে হিসাবের গাণিতিক শুদ্ধতা সঠিকভাবে যাচাই হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠ সমাপ্তি ঘোষণা করছি।